আশিয়ান এবার ডিরেক্ট তারিনকে লক্ষ্য করে বলল, আশাকে যে তুমি পিছন থেকে উস্কে দিতে উদিতার বিরুদ্ধে, তা বেশ ভালো করেই বুঝতে পেরেছিলাম আমি, কিন্তু কিছু বলিনি। তাই বলে মনে করো না এসব আমার চোখে পড়ে না। আমি ঠিকই দেখি। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি তোমায় মেছো ভাবি, আমার স্ত্রীর বিরুদ্ধে কিছু করতে যেও না। ফলাফল কিন্তু ভালো হবে না কখনো। নেহাতি তুমি আমার ভাইয়ের বউ। যাই হোক, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, আর যেন কখনো বলতে না হয়। চলো উদিতা। আশিয়ান উদিতাকে নিয়ে নিচের রুমে চলে এলো। তারিন বেচারি এখন তামজিদের চোখ রাঙানি খাচ্ছে ভালো মতন। মিসেস তারানাও দু কথা শুনিয়ে দিলেন তারিনকে। বেচারি তারিন এখন মাইন্ড ছিপায় ফেসে গেছে। রুমে এসে উদিতা চুপচাপ বিছানার এক করে গিয়ে বসে পড়ল গুটি সুটি মেরে। আশিয়ান উদিতার সামনে গিয়ে বসে উদিতার দোগালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমার বউটা গিয়ে এখনো রাগ করে থাকবে? ক্ষমা করে দাও না প্লিজ। সরি তো বাবা, আর কখনো কষ্ট দিব না আমার বউটাকে। প্লিজ শোনা, জাস্ট এবারের মতো মাফ করে দাও, কানে ধরে বলছি। আশিয়ান কানে ধরল, তাও উদিতার মন গলল না। সে মুখ ফিরিয়ে চুপচাপ বসে রইল। আশিয়ান বুঝল এভাবে হবে না, এত সহজে বরফ গলবে না। আশিয়ান জোর করে উদিতাকে কোলে নিয়ে নিল। উদিতা একটু গোলুমোলু টাইপের ঠিকই, কিন্তু আশিয়ানের কাছে যেন ও ওজন কিছুই নয়। সে এর থেকেও বেশি ওজন নিয়ে প্রতিদিন জিম করে, অভ্যেস আছে। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আদর করতে করতে অতিষ্ঠ করে ফেলল সে উদিতাকে। উদিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। আশিয়ানের শক্তির কাছে সে নস্যি। উদিতা রাতে খাবার খেতে চায়নি, কিন্তু আশিয়ান জোর করে মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছে তাকে। ঘুমানোর সময়ও মুখ ফিরিয়ে অন্যদিকে পাশ ফিরে শুয়েছিল, কিন্তু আশিয়ান জোর করে নিজের কাছে টেনে নিয়েছে। এক প্রকার জোর করে ইন্টিমেট হয়েছে সে উদিতার সাথে। উদিতা তো রাগের জ্বালায় হাপস নয়নে কান্না করছে বাচ্চাদের মতো। আশিয়ান হাসতে হাসতে শেষ। তারপরও উদিতার রাগ কমেনি। নিজে থেকে একটুও রেসপন্স করেনি সে আশিয়ানকে। সকালে 8:30টার দিকে উদিতা ঘুম থেকে উঠে গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলো। দরজাটা লক করতে পারলো না, তার আগেই আশিয়ান এসে হাজির। আশিয়ানকে দেখে তো উদিতার মাথায় বাঁশ ভেঙে পড়েছে যেন, কারণ এর আগে কখনো দুজন একসাথে গোসল করেনি। তাহলে আজ কিসের জন্য এসেছে? উদিতা জীবনেও তার সঙ্গে একসাথে গোসল করতে পারবে না, লজ্জায় আধমরা হয়ে যাবে। উদিতা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এ কি, আপনি এখানে কেন এসেছেন? সরুন, আমি এখন গোসল করব। আশিয়ান দুষ্টু হাসি দিয়ে বাথরুমের ভেতর ঢুকতে ঢুকতে জবাব দিল, একা একা কেন গোসল করবে সুন্দরী? আমরা আজ থেকে একসাথে গোসল করব, তুমি, আমি, আমরা দুজন। ইস, সরুন, আপনার মতো আজারা সময় নেই আমার। আমি করব না আপনার সাথে গোসল, যান এখান থেকে। আশিয়ান উদিতার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে ওয়াশরুমের দরজা লক করে ফেলল। তারপর উদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে শাওয়ার অন করে দিল। ঝিরঝির করে পানি পড়ছে তাদের দুজনের উপর। আশিয়ানের চুল থেকে থুতনি পর্যন্ত পানি গড়িয়ে গিয়ে উদিতার মুখের উপর পড়ছে। উদিতা অন্যদিকে নিচের মুখ ফিরিয়ে নিল। আশিয়ান মুচকি হেসে জোর করে উদিতার মুখ নিচের দিকে ফিরিয়ে তার ঠোঁটের সাথে নিচের ঠোঁটজোড়া লাগিয়ে ফেলে চুমু খেতে লাগে। উদিতা নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু আশিয়ান দুহাত দিয়ে তাকে আঁকড়ে ধরে রেখেছে। আশিয়ান উদিতার ঠোঁট ছেড়ে পড়ল, এত পালাই পালাই করো কেন? আজ বর বাসায় আছে, কোথায় থেকে একটু নিজে থেকে আদর করবে, ভালোবাসবে, তা না সব সময় খালি ছোটাছুটির ধান্দা। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি প্লিজ চলে যান, আমার লজ্জা লাগছে এভাবে একসাথে গোসল করতে। আশিয়ান শুনল না। সে নেশা ভরা দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। উদিতা আশিয়ানের এমন চাহনি দেখে শিউরে ওঠে। আশিয়ান উদিতাকে দেওয়ালের সাথে লাগিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা আঁকড়ে ধরে আশিয়ানের চুল। এভাবেই শত শত দুষ্টুমি শেষে দুজন গোসল করে বের হলো। উদিতা পুরোপুরি অতিষ্ঠ আশিয়ানের দুষ্টুমিতে। উদিতা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে আর আর চোখে আশিয়ানকে লক্ষ্য করছে। আশিয়ান বিছানার ওপর বসতে বসতে বলল,
এভাবে আর চোখে বারবার না দেখে সামনাসামনি এসে দেখো। আমি মানা করবো না। ইনফ্যাক্ট আমি তোমার হাজব্যান্ড হই। আমাকে তুমি চাইলেই এমনিতেই দেখতে পারো। উদিতা মুখ বাঁকালো আশিয়ানের কথা শুনে। আশিয়ান এবার শুনিয়ে শুনিয়ে দুঃখ করে বলল, আগে আম্মু আমার চুল মুছে দিতেন, এখন আর দেওয়ার মতো কেউ নাই। ঠান্ডা লেগে মরে গেলেও কি আর করার, আমি তো কারোর কিছু হই না। উদিতা নীরবে একটা টাওয়াল নিয়ে এসে আশিয়ানের মাথা মুছে দিতে লাগলো। উদিতার কর্মকাণ্ড দেখে আশিয়ান মুচকি হাসল শুধু। আশিয়ান উদিতার কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে আদো আদো কণ্ঠে বলল, আই লাভ ইউ জান, প্লিজ ফরগিভ মি। প্রমিস করছি আর জীবনে কখনো আমার বাবুর আম্মুকে আমি কিচ্ছু বলবো না। অনেক ভালোবাসি তো, এবার অন্তত ক্ষমা করে দাও। উদিতা আশিয়ানের কথার জবাব দিল না। তবে ভালোবাসি কথাটা শুনে তার মনে এক দমকা হাওয়ার আগমন ঘটল। উথাল পাথাল হাওয়া বইছে মনে। উদিতা প্রসঙ্গ পাল্টে বলল, নিচে চলুন, নাস্তা করবেন সবার সাথে। উদিতা নিচে চলে গেল। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বউটা বড্ড অভিমানী। জানে না আর কি করলে কিভাবে এবং কোন দিন তার অভিমানের বরফ গলবে। এরপর থেকে বুঝে শুনে কথা বলতে হবে, নয়তো বউয়ের যা রাগ, বাপরে। কথা বলে না ঠিকই, কিন্তু তার যে শান্ত চোখের চাউনি একদম কলিজা কাঁপিয়ে দিতে সক্ষম। যেই আশিয়ানকে ঘরে বাইরের সবাই ভয় পায়, সেই আশিয়ান এখন বউয়ের রাগকে ভয় পাচ্ছে। যে ছেলেটা সবার সামনে বাঘের মতো চলাফেরা করে, সেই ছেলেটা এখন বউয়ের সামনে ভেজা বিড়াল বনে গেছে পুরোতরে। এই আশিয়ান ভুল করেও জীবনে কাউকে সরি বলেনি। আজ সেই তার বউকে 1000 বার সরি বলেও ক্ষমা পাচ্ছে না। কি অদ্ভুত একটা ব্যাপার। আসলে সত্যি কথা যেটা, যে রাজা পুরো সাম্রাজ্যকে পরিচালনা করে, সেই রাজাও মনে হয় তার বউকে ভয় পায়। আশিয়ান নিচে চলে এলো নাস্তা করতে। সবাই বলতে মিসেস ইয়াসমিন, মিসেস তারানা, কেয়া, তাসিম, তাসকিন, আলেয়া ওরা ডাইনিং রুমে বসে টুকটাক কথা বলে নাস্তা করছে। বাকিরা যে যার কাজে চলে গেছে। আশিয়ান সবাইকে গুড মর্নিং জানালো। উদিতা আর চোখে একবার তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে নাস্তা বেড়ে দিতে লাগলো। আশিয়ান বসতে বসতে উদিতাকে জিজ্ঞেস করলো। কিছু খেয়েছো তুমি? উদিতা শান্ত কণ্ঠে জবাব দিল, আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। পরে কিসের জন্য? এখনই এসে বসো, সবাই মিলে একসাথে নাস্তা করব। আশিয়ানের কথাই তাল মিলিয়ে মিসেস ইয়াসমিনও বললেন, মিসেস ইয়াসমিনের কথা শুনে বাধ্য হয়ে উদিতা আশিয়ানের পাশে এসে বসলো নাস্তা করার জন্য। আশিয়ান নিচু হাতে উদিতাকে নাস্তা বেড়ে দিল প্লেটে। উদিতার প্রতি আশিয়ানের কেয়ার দেখে সবাই মিটমিট করে হাসছে। নানা রকমের গল্প করে নাস্তা খেতে লাগে সবাই। কথায় কথায় আশিয়ান বলে ওঠে, আম্মু, একটা কথা বলতে চাই। বলছিলাম অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাই না। উদিতাও সারাদিন ঘরে বসে থেকে বোর হয়, তাই আমি চাইছিলাম ওকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। এতে একটু রিফ্রেশ হলাম আর কি। আমিও কাজের ব্যস্ততায় হাঁপিয়ে গেছি পুরো। উদিতা বাধা দিয়ে বলে ওঠে, এমনিতেই তো ভালো আছি মা, ঘুরতে যাওয়ার কি দরকার? তুমি চুপ থাকো, আমি যা ভালো বুঝবো তাই করব। আমার ইচ্ছে করছে ঘুরতে যেতে, সো আমি যাবই, এবং তোমাকে সাথে নিয়েই যাব। মুখের ওপর আর একটা কথাও যেন না শুনি। আশিয়ানের গমগমে গলায় বলা কথা শুনে উদিতা চুপ করে গেল। মিসেস ইয়াসমিন বলে উঠলেন, ভাবছি সিলেট যাব, আমার বাগান বাড়িটাতে। ওখানে থাকবো কয়েকদিন, আর সিলেটের কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। এতে আমারও ভালো লাগবে আর উদিতাও এনজয় করবে। ভালোই হবে। উর্দিতার ভালো লাগবে ওখানে গেলে, আশা করি কোনো একদিন যাবে। আজ রাতেই মাহবুবকে বলবো ট্রেনের টিকিট কাটতে। আরে বাহ, তুই দেখি অনেক ফাস্ট। কিছু কিছু ক্ষেত্রে ফাস্ট হতে হয়, ও তুই বুঝবি না।
এসব কথা শুনে মিসেস তারানা তাসকিনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আর বলো না, আমাকে ফকির বানানোর ধান্দায় থাকো তোমার খালি। আশিয়ানের মতো এত টাকা আমার নেই, আমি গরিব মানুষ। আর তোমার বৌমা তো আমাকে ফতুর করে দেয় কোথাও নিয়ে গেলে, আমি বাবা পারবো না। আলিয়া কটমট করে তাসকিনের দিকে তাকালো। তাসকিন আলিয়ার দিকে না তাকিয়ে ব্রেড চাই ভিজিয়ে খেতে লাগলো। মিসেস তারানা ছেলের মাথায় গাঁটটা মেরে বললেন, আলিয়া উৎফুল্ল হয়ে বলল, মিসেস তারানা এবার তাসকিনকে বললেন, আলিয়ার তো খুশিতে মনে লাড্ডু ফুটছে। মিসেস ইয়াসমিন এবার আশিয়ানকে বললেন, উদিতার সাথে সাথে বলে ওঠে, শপিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই মা, আমার যথেষ্ট কাপড় চোপড় আছে, সবগুলোই নতুন। অযথা কেনাকাটা করে টাকা নষ্ট করতে হবে না। উদিতার কথা ধরে তাসকিন আলিয়াকে বলল, দেখেছ, আশিয়ানের টাকা পয়সার কোনো অভাব নেই, তাও উদিতা ভাবি প্রয়োজনের বাইরে একটা টাকাও খরচ করে না। ভাবির জন্য আশিয়ানের কোনো খরচই হয় না। আর তোমার নিচে টাকা ডালতে ডালতে আমি কুল কিনারা পাই না। এখনো সময় আছে, ভাবির মতো একটু হিসেব করে চলো প্লিজ, মিতব্যয়ী হও। আশিয়ান তাসকিনকে খোঁচা মেরে বলল, আমার বউ দুনিয়ায় এক পিসি আছে, ওর মতো কাউকে স্ত্রী হিসেবে পেতে হলে ভাগ্য লাগে, যেটা তোর নেই। চাইলেও কেউ আমার বউয়ের মতো হতে পারবে না, কাজ মাই ওয়াইফ ইজ অ্যান ইউনিক পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তাসকিন বেচারা শরম পেয়ে গেল, সাথে আলেয়াও। আশিয়ান খাবার খেয়ে নিচের রুমে চলে গেছে। উদিতাও নাস্তা সেরে রুমে চলে এলো। আশিয়ান উদিতারই অপেক্ষা করছিল। উদিতার রুমে প্রবেশ করতেই তার হাত ধরে টেনে দেওয়ালের সাথে লাগিয়ে নিয়ে উদিতার নাকের সাথে নাক ঘষে আশিয়ান বলল, কাপড় চোপড় গুছিয়ে নাও জান, হানিমুনে যাবো তো আমরা। উদিতা অন্যদিকে মুখ ফিরিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি একাই যান, আমি কোথাও যাব না। আশিয়ান উদিতার গালে স্লাইড করে তার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, যেতে তো তোমাকে হবে শোনা, তুমি ছাড়া আমাদের রোমান্স কি করে হবে বলো? আমার বাবুর আম্মু বানাতে হবে না তোমায়? উদিতা বিরক্তি নিয়ে বলল, আপনি প্রচুর খারাপ একজন মানুষ। হুম, জানি তো। এই খারাপ মানুষটা তোমার সংস্পর্শে এসে ভালো হয়ে গেছে। এখন যাও শোনা, তোমার ও আমার প্রয়োজনীয় সব কিছু প্যাক করে ফেলো তো জলদি, রাতের ট্রেনেই রওনা দিচ্ছি আমরা। ও হ্যাঁ, তুমি ট্রেনে যাবে না প্লেনে? উদিতা গোমরা মুখ করে বলল, ট্রেনে। গুড, আমিও সেটাই চুজ করেছি। এভাবে ধরে রাখলে কি করে প্যাক করব শুনি? এতে এত রাগ করার কি আছে? আমার বউ তুমি, তোমাকে তো আমি ধরে রাখতেই পারি। যাকগে, যাও গিয়ে তৈরি করো সব। আশিয়ান সরতেই উদিতা দ্রুত হেঁটে গিয়ে আলমারির সামনে দাঁড়ালো। আশিয়ান এগিয়ে এসে আলমারির ওপর থেকে একটা মাঝারি আকারের লাগেজ নামিয়ে দিল। উদিতা আলমারি থেকে তার প্যাকেট করা যে জামাগুলো আছে সেগুলো বেছে বেছে কয়েকটা নামালো। বোরখা নিল, হিজাব আর নেকাবও নিল, সাথে চায় নামাজ ও নামাজের ওড়না। আশিয়ান বিছানায় বসে বসে নিজের গালে হাত দিয়ে উদিতাকে দেখছে। আশিয়ান হঠাৎ বলে ওঠে, নাইটিগুলো সাথে নিও, ওখানে গেলে কাজে লাগবে। উদিতা এবার কোমরে হাত রেখে মার মুখ ভঙ্গিতে বলে ওঠে, আপনার সমস্যাটা কি? আমাকে আমার কাজ করতে দিন না। আর আপনি তো দেখা যায় মহালুইচা, নাইটি কেন নিব আমি? আশিয়ান নিরীহ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম বউ? আর নাইটি না নিলে কি করে হবে বলো? হানিমুনে তো নাইটি মাস্ট বি লাগবে।
অবশ্য তুমি না নিলে নেই, আমি নতুন কয়েকটা অর্ডার দিয়েছি। উদিতা বিড়বিড় করে বলল, আজ তো একটা অসভ্যর সাথে আজাইরা। আশিয়ান আর কিছু বলল না, বারান্দায় গিয়ে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ল। উদিতা নিজের ও আশিয়ানের কাপড় চোপড় পরিপাটিভাবে সব লাগেজে ভরে নিল। রাত 9টার দিকে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিয়ান ও উদিতা গাড়িতে উঠে বসলো। সামনে মাহবুব গাড়ি ড্রাইভ করছে। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে ফোন টিপছে। উদিতার খিদে পেয়েছে, কিন্তু আশিয়ানকে বলছে না। আশিয়ান সেটা বুঝতে পেরে উদিতাকে দুটো বার্গারের প্যাকেট আর একটা গ্রিলের প্যাকেট দিল। উদিতা কিছু না বলে আশিয়ানের হাত থেকে প্যাকেট নিয়ে খুলে খেতে শুরু করে। বাসা থেকে কিছু খেয়ে আসেনি সে। আশিয়ানও হাঁ করলো খাওয়ার জন্য। উদিতা বাধ্য হয়ে আশিয়ানকেও খাইয়ে দিল। প্রায় আধা ঘন্টা পর ওরা রেল স্টেশনে এসে নামলো। আশিয়ান মাহবুবকে দিয়ে আগেই আলাদা স্পেশাল কেবিন বুক করে রেখেছে তাদের জন্য। নির্দিষ্ট বগি খুঁজে বের করে মাহবুব তাদের লাগেজ নিয়ে কেবিনে রেখে সে তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আশিয়ান উদিতাকে সাথে নিয়ে তাদের বিছানার মতো ট্রেন ছাড়বে আরও 15 মিনিট পর। উদিতা আশিয়ানের কাঁধে মাথা রেখে কখন সে ঘুমিয়ে গেছে টেরই পায়নি। ট্রেন যখন চলতে শুরু করে তখন ছট করে আশিয়ানের কাঁধ থেকে মাথা তোলে সে। আশিয়ান উদিতাকে নিজের আরও কাছে টেনে এনে তার মাথা নিচের বুকে জড়িয়ে ধরে পড়ল। ঘুমিয়ে পড়ো সোনা, আমি আছি তোমার কাছে। উদিতা ভরসা পেয়ে আশিয়ানকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আশিয়ান জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে নিজের প্রিয়তমাকে বুকে নিয়ে। রাত প্রায় 2টা বাজে। উদিতার ঘুম ভেঙে গেছে। দেখে আশিয়ান দেয়ালে হেলান দিয়ে ঢুলছে। উদিতা আশিয়ানের গালে হাত রেখে বলল, এই যে শুনুন, ঠিক করে ঘুমান, নয়তো মাথা ব্যথা করবে। আশিয়ান ঠিক হয়ে উঠে বসে উদিতাকে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে তোমার? খাবে এখন? মাহবুব কিনে দিয়েছিল সাথে রেস্টুরেন্ট থেকে। আসো খেয়ে নেই দুজন। হুম। দুজনে একসাথে বসে খাবার খেয়ে নিল। অবশ্য আশিয়ান নিজের হাত দিয়ে খেতে চায়নি, তাই উদিতা নিজেও খেলো, তাকেও খাইয়ে দিল। খাওয়া সেরে আশিয়ান উদিতার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের চুলে বিলি কেটে দিচ্ছে আলতোভাবে। অভিমানটাও এখনো কমেনি তার। তবে মানুষটার যত্ন করতে কখনো ভোলে না সে। সঠিক টাইমের ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল আশিয়ানের। উদিতা তখনও ঘুমিয়ে বালিশে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে সে বিড়াল ছানার মতো। আশিয়ান উদিতার বুক থেকে মাথা তুলে দেখল উদিতা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ বানিয়ে ঘুমোচ্ছে। আশিয়ান হেসে ফেলল তার কিউট ইনোসেন্ট বেবি ফেসের দিকে তাকিয়ে। আলতো করে তার গাল টেনে দিয়ে গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেল সে। উদিতা একটু নড়চড় করে আবারও ঘুমিয়ে গেছে। আশিয়ান জানালার গ্লাস খুলে বাইরে তাকালো। তখন ভোরের আলো আবছাভাবে ফুটে উঠেছে। আর মাত্র 10 কি 15 মিনিট পর সিলেট রেল স্টেশনে থামবে ট্রেনটি। আশিয়ান উদিতার চোখে মুখে অসংখ্য চুমু খেয়ে তাকে ঘুম থেকে জাগালো। উদিতা শোয়া থেকে উঠে বসে নিজের হিজাব মেকআপ সব ঠিক করে ফেলল। ট্রেন অলরেডি থেমে গেছে। আশিয়ান লাগেজ হাতে নিয়ে উদিতার এক হাত ধরে ট্রেন থেকে নেমে এলো। স্টেশনে প্রচুর ভিড়। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। তারপর তার পরিচিত 2 লোক এগিয়ে এসে আশিয়ানকে উদিতাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। একটা লোক আশিয়ানের হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির পিছনে ডিকিতে তুলে রাখলো। লোক দুটি আর কেউ নয়, আশিয়ানের সিলেট ব্রাঞ্চের অফিসের ম্যানেজার ও তার সাথে তার ড্রাইভার। আশিয়ান ও উদিতা গাড়ির পিছনের সিটে বসলো। সামনে ম্যানেজার ও ড্রাইভার। গাড়ি চলতে শুরু করলো লাক্কাতুরা বাগানবাড়ির উদ্দেশ্যে। প্রায় মিনিট 20 পর বাগানবাড়ির গেটের ভিতর প্রবেশ করলো তাদের গাড়ি। আসার সময় বিরাট চা বাগান দেখে উদিতা বিস্ময়ে হতবাক হয়ে গেছিল। এত সুন্দর জায়গা সে জীবনেও দেখেনি। চারিদিক সবুজ আর সবুজের সমারোহ। স্পষ্টভাবে ফুটে ওঠা ভোরের আলোয় কি যে সুন্দর লাগছিল দেখতে তা বলার বাইরে। অবশেষে বাসায় পৌঁছে গেল ওরা। গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বোলালো উদিতা। বাসাটা কাঠের তৈরি, সিম্পল ডুপ্লেক্স বাসা, আর চারপাশে ফল ফুলের গাছে ভরপুর। গেটের সামনে 2জন সিকিউরিটি ছিল।
বাসার বাগানে একজন মালিকে দেখল উদিতা। বাসা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, তার জন্য আলাদা লোক আছে। আশিয়ান ও উদিতা বাসার ভিতর প্রবেশ করলো। বাসার ভেতরটা শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। আশিয়ান উদিতার কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করলো। পছন্দ হয়েছে? উদিতা মৃদু হেসে মাথা ঝাঁকালো। সত্যি বলতে তার ভীষণ পছন্দ হয়েছে। এই মুহূর্তে রাগ অভিমানের কথা সে বেমালুম ভুলে গেছে। আশিয়ানের কাছ থেকে রুম কোনটা জেনে নিয়ে উদিতা ওপরে চলে গেল। আশিয়ান নিচে তাদের সাথে কথা বলছে। উদিতা রুমে এসে পরনের বোরখা খুলে ফেলল। এখানকার আবহাওয়া অনেক মনোরম, ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে উদিতার, এবং এই আরামদায়ক মুহূর্তে তার প্রচুর ঘুম পাচ্ছে। তাই 7-5 না ভেবে বিছানায় গা এলিয়ে দিল সে, এবং ঘুমিয়ে গেল তৎক্ষণাৎ। আশিয়ান বেশ কিছুক্ষণ পর রুমে এসে দেখল উদিতা অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। আশিয়ান মুচকি হেসে নিজের পরনের জামা কাপড় পাল্টে একটা ট্রাউজার ও একটা হাতাকাটা স্যান্ডো গেঞ্জির মতো দেখতে কালো রঙের একটি গেঞ্জি পরে উদিতার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর উদিতাকে টেনে নিজের কাছে নিয়ে এসে গলায় মুখ ডুবিয়ে দেয়। উদিতা ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলল, এমন করেন কেন? আমাকে ঘুমোতে দিন প্লিজ। আশিয়ান মুচকি হেসে উদিতার গলায় চুমু খেতে লাগে। কোনো থামাথামি নেই। একসময় উদিতার মতো আশিয়ানও ঘুমের অতলে হারিয়ে গেল। লং জার্নিতে আজ দুজনেই বেশ টায়ার্ড। বেলা 11টা বেজে গেছে প্রায়। উদিতার ঘুম ভেঙে গেছে তখন। আশিয়ানকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে বসে আড়ামোড়া ভাঙল সে। চোখ দুটো ভালো করে দুহাত দিয়ে ডলে বিছানা ছেড়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল একদম গোসল সেরে আসার উদ্দেশ্যে। আশিয়ান তখনও ঘুমে। উদিতা গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। নিজেকে একদম পালকের মতো হালকা মনে হচ্ছে তার। মনটা ফুরফুরে হয়ে গেছে। ভালো করে রুমটা পর্যবেক্ষণ করলো উদিতা। রুমের মধ্যেখানে বিশাল একটা পুরনো আমলের কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা কাঠের রাজকীয় পালঙ্ক। বিছানার সাথে লাগোয়া 4টে স্ট্যান্ডও আছে মশারি টাঙানোর জন্য। রুমের এক কোণে বিশাল একটা কাঠের আলমারি, অবশ্যই পুরনো ধাঁচের। পড়ার টেবিল আছে একটা পুরনো আমলের সোফা আছে, ড্রেসিং টেবিল আছে। বলতে গেলে রুমের সব আসবাবপত্র পুরনো আমলের, অর্থাৎ অ্যান্টিক আর কি। একটা ঝাড়বাতিও আছে। তবে রুমের সব কিছু অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। একটুও মনমরা লাগছে না দেখতে। উদিতার তো অনেক ভালো লেগেছে বাসাটা। উদিতা নিজের চুল মুছে বারান্দার দিকে গেল। এটা রুফটপ নয়, তবে বিশাল বড় বারান্দা। উদিতা বারান্দায় গিয়ে পুরোপুরি থমকে গেল। এত সুন্দর মনোরম কোনো জায়গা হতে পারে জানা নেই তার। বারান্দা থেকে চা বাগানের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। উদিতা মোহের সাগরে ডুবে গেছে প্রায়। দুগালে হাত রেখে হাসি মুখে মুগ্ধ হয়ে পরিবেশটা উপভোগ করছে সে। ঠান্ডা নির্মল বাতাসে উদিতার চুলগুলো হালকা দুলছে। ঢাকায় এখনও গরমের রেশ রয়ে গেছে ঠিকই, কিন্তু সিলেটে যেন তার ছিটে ফোটাও নেই। আজ সূর্য ওঠেনি, দিনটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। মৃদু ঠান্ডা অনুভব হচ্ছে উদিতার। উদিতা যখন মুগ্ধ হয়ে চারপাশে চোখ বোলাচ্ছিল, তখন আশিয়ান পেছন থেকে উদিতাকে জড়িয়ে ধরল। উদিতা চমকে পিছনে তাকাতেই আশিয়ানের নাকের সাথে তার নাকের ঘষা লাগলো। আশিয়ানের হাত চেপে বসে আছে উদিতার পেটের ওপর। উদিতার চুল সরিয়ে ঘাড়ে নিচের থুতনি রেখে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার বউয়ের পছন্দ হয়েছে বুঝি জায়গাটা? উদিতা কিছু না বলে হ্যাঁ বোধক মাথা ঝাঁকায় মৃদু। আশিয়ান ঠোঁট এলিয়ে হাসে, কানের লতিতে ঠোঁট বুলিয়ে বলে, হানিমুনের জন্য পারফেক্ট প্লেস, কি বলো জান? উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি খুব অসভ্য একটা লোক, শুধু এসবই করতে চেনেন। আশিয়ান উদিতাকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, এত সুন্দরী বউ বাসে থাকলে যে ছেলে জীবনে কোনো মেয়ের দিকে তাকায়নি, সেই ছেলেও অটোমেটিক্যালি রোমান্টিক হয়ে যাবে। আর আমার বউটা তো পরীর থেকেও সুন্দরী। তাকে দেখলে আমি কি করে নিজেকে কন্ট্রোল করবো বলো? উদিতা এবার চা বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আশিয়ানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আজ যদি আমি কালো হতাম তবে কি আপনি আমাকে বিয়ে করতেন, না ভালোবাসতেন, কিছুই করতেন না?
দুনিয়ায় প্রায় সকল মানুষই সুন্দরের পূজারী, আপনিও তার ব্যতিক্রম নন। এই সৌন্দর্য তো ক্ষণিকের জন্য, মনটাই তো আসল। জানেন, মনের সৌন্দর্যই কিন্তু বড় সৌন্দর্য। জানি, তবে আমার কাছে কালো ফর্সা এসব কোনো ম্যাটার করে না। গায়ের রং দেখে আমি কাউকে বাজ বিচার করি না। আজ আমার ভাগ্যে যদি কালো কেউ জীবনসঙ্গী হিসেবে থাকতো, তবে তাকেও আমি তোমাকে যেমনটা ভালোবাসি তেমনটাই ভালোবাসতাম। তবে আল্লাহ আমার ভাগ্যে তোমাকে লিখে রেখেছেন এবং আমি তোমাকেই মনে প্রাণে ভালোবাসি। এটা জানো তো, ইলিয়ানার চেহারার মায়া দেখে আমি তার প্রেমে পড়েছিলাম। সে কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে তোমার ধারের কাছেও নেই। তারপরেও তাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ধোঁকা দিয়ে চলে গেল। উদিতা চুপ করে আশিয়ানের কথা শুনে যাচ্ছে। আশিয়ান উদিতার চুলের স্মেল নিয়ে আবারও বলল, তবে জানো তো, আমার আম্মু আমাকে সবসময় সান্ত্বনা দিয়ে বলতেন, আল্লাহ তাআলা যা করেন সবসময় ওনাদের বান্দাদের ভালোর জন্যই করেন। আমি এখন এটা মনে প্রাণে বিশ্বাস করি। আজ ইলিয়ানা ছেড়ে গিয়েছে বলেই আমি তোমাকে পেয়েছি। আমি ইলিয়ানার সাথে রিলেশনের আগে আল্লাহর কাছে যেমনটা চাইতাম, সেরকম একজনকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। এবং আমার বউ সুন্দরী, এটা হয়তো আল্লাহর তরফ থেকে আমার জন্য গিফট, যাতে আমি বারবার আমার বউয়ের উপর ক্রাশ খেতে পারি। আর জীবনের প্রথম এবং শেষ ক্রাশ তুমি। আর কাউকে দেখে কখনো এত মুগ্ধ হইনি, এমনকি ইলিয়ানাকে দেখেও না। আমার পৃথিবী একমাত্র তুমি জান। উদিতার ঠোঁটের কোণে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। বুঝতে দিল না সে আশিয়ানকে। আশিয়ান এবার ব্যস্ত ভঙ্গিতে বলল, আচ্ছা চলো, আমরা দুজন এখন নাস্তা সেরে ফেলি, তারপর দুজনে চা বাগানে ঘুরতে যাব। আশিয়ান উদিতাকে নিয়ে নিচে নেমে এলো। কাচের বুয়া নাস্তা তৈরি করে টেবিলে বেড়ে দিয়েছে। আশিয়ান উদিতাকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। দুজনে টুকটাক কথা বলে নাস্তা করে নিল। তারপর রুমে চলে এলো দুজন। আশিয়ান গোসল করতে গেছে। উদিতা সারা রুমে ঘুরে ঘুরে দেখতে লাগলো। প্রায় 15 মিনিট পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আশিয়ান। উদিতা তার চুল মুছে দিল সব সময়কার মতো। আশিয়ান বলল, দুজন এখন চা বাগানে ঘুরতে যাব, তাই ঝটপট রেডি হয়ে নাও। আশিয়ানের কথা মতো উদিতা লিলেন কাপড়ের একটা ঘেরওয়ালা জিলবাব পরে নিল। আশিয়ান একটা 4 কোয়ার্টার ট্রাউজার আর একটি টি শার্ট পরেছে শুধু, কারণ বাগান তো বাসার কাছেই। দুজন বাসা থেকে বেরিয়ে এলো। আশিয়ান উদিতার হাত ধরে ধরে হাঁটছে। বাইরে মৃদুমন্দ বাতাসে গাছের পাতাগুলো তালে তালে নড়ছে। পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর। দুজনে বাগানে প্রবেশ করলো। উদিতা চা পাতার ওপর হাত বুলিয়ে হাঁটছে। আশিয়ান পিছন থেকে উদিতার কাজ দেখছে। বাগানে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউই নেই। বাগানের পরিবেশ দেখে উদিতা ফিদা। আশিয়ান উদিতাকে বলল নেকআপ খুলে ফেলতে, কারণ এখানে লোকজন নেই। আশিয়ানের কথা মতো উদিতা নেকআপ খুলে হাঁটতে লাগলো। উদিতা দুহাত মেলে খুশিতে একটা চক্কর দিল। আশিয়ান হেসে ফেলল উদিতার বাচ্চামো দেখে। ফোন বের করে উদিতার অজান্তেই কয়েকটা ক্যান্ডিড পিক তুলে নিল সে। দুজন মিলে সারা বাগান ঘুরে দেখছে। উদিতাকে জোর করে ধরে কয়েকটা সেলফি নিল আশিয়ান। উদিতা মুক্ত পাখির ন্যায় যেন উড়ে উড়ে হাঁটছে। আশিয়ান উদিতার হাসি মুখ দেখছে তৃপ্তি নিয়ে। উদিতার খুশিতে সেও খুশি। উদিতা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। আশিয়ান একটু দাঁড়িয়ে ফোনে কথা বলতে লাগলো। দূর থেকে একটা মেয়ে আশিয়ানকে দেখে পুরোপুরি ফিদা হয়ে গেছে। ওরা কয়েকজন বান্ধবী মিলে বেড়াতে এসেছে বাগানে। মেয়েটা এক প্রকার দৌড়ে এলো আশিয়ানের কাছে। উদিতা পিছনে তাকায়নি, তাই মেয়েটাকে দেখতে পেল না। আশিয়ান কান থেকে ফোনটা সরিয়ে ট্রাউজারের পকেটে রেখে দিল। মেয়েটা নিজে থেকেই বলল, হাই, আমি আরফা। আপনার নাম কি? আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার দিকে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমার নাম জেনে আপনি কি করবেন? আপনাকে কি আমি চিনি? চেনেন না তো কি হয়েছে, চিনে নিবেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক কিউট। আমি জানি আমি অনেক কিউট, বলতে হবে না। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? এমন সময় উদিতা আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে মেয়েটাকে বাজখাই গলায় জিজ্ঞেস করলো, কেন, সিঙ্গেল হলে বুঝি প্রপোজ করবেন? ফারহা ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। কাটকাট কণ্ঠে বলল, আপনাকে কেন বলবো? কে আপনি?
উদিতা রাগের ঠেলায় চিবিয়ে চিবিয়ে একবার আশিয়ানের দিকে তাকিয়ে মেয়েটাকে বলল, আমার সামনে আমার হাজবেন্ডকে ফ্লার্ট করে আবার আমাকে বলা হচ্ছে কে আপনি? বাহ, সাহস আছে বলতে হবে। উদিতার কথা শুনে মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। তাকানোর স্টাইলেই বোঝা যাচ্ছে যে সে উদিতার কথা একটুও বিশ্বাস করেনি। আপনার কথা কেন বিশ্বাস করব আমি? কোনো প্রুফ আছে যে উনি আপনার স্বামী? উদিতা এবার আশিয়ানের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি এমন নীরবতা পালন করছেন কেন? ভালো লাগে আপনার এসব সাস্ট্রা মেয়েদের কাছ থেকে অ্যাটেনশন পেতে, তাই না? ছি, আপনি এত লুচ্চা, আর কখনো কথা বলবেন না আমার সাথে। পয়দাগত লুচ্চাকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল আমার। উদিতা রাগে হনহন করে চলে যেতে নিল। আশিয়ান জোর করে হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আমার স্ত্রীকে নিয়ে হানিমুনে এসেছি আপু, আপনি এখন আসতে পারেন। আমার বউটা মারাত্মকভাবে রেগে গেছে। ফারহা হতভম্ব হয়ে একবার উদিতা তো একবার আশিয়ানের দিকে তাকাচ্ছে। বেচারি ক্রাশ নামক বাঁশ খেয়েছে। আশিয়ান যে বিবাহিত তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। হায়, দিল টুট গায়া। ফারহা কোমরা মুখে চলে গেল তার বান্ধবীদের কাছে। উদিতা আশিয়ানের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে। আশিয়ান শক্ত করে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আমার বউটা এত রিল্যাক্স ফিল করে আমাকে নিয়ে, বাপরে, আমি শিহরিত। ছাড়ুন আমাকে, লুচ্চা লোক। মেয়ে দেখলে মনের ভেতর কিলবিল কিলবিল করে, তাই না? তো যান না ওসব মেয়েদের কাছে, আমার সাথে কেন আছেন? উদিতা রেগে মেগে লাল হয়ে গেছে পুরোই যেন অ্যাটম বোম, এক্ষুনি ব্লাস্ট হবে ভাব। আশিয়ান উদিতাকে কোলে তুলে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, এত রাগ করা ভালো নয় গো বউ। আমি কি করবো বলো? আমি তো ফোনে কথা বলছিলাম আমার অফিসের ম্যানেজারের সাথে। মেয়েটা কোথা থেকে এসেছে, কেন এসেছে, আমি কিছুই জানি না। ট্রাস্ট মি জান। কে বলেছিল আপনাকে এসব ট্রাউজার গেঞ্জি পরে আসতে? মেয়েদের কি দোষ? আপনি এত অ্যাট্রাকটিভ হয়ে সেজে থাকেন দেখেই তো মেয়েরা ফিদা হয়ে যায়। যত সব। আশিয়ান মুচকি হেসে বলল। তোমার কি চলছে বউ? উদিতা রাগের মাথায় বলে ওঠে, জ্বালাবে না, মেয়েটা কি লুচ্চা। আমার সামনে আমার বরকে বলে আপনি কি কিউট। কেন রে, জীবনে কোনো ছেলে দেখিসনি? আমার স্বামীকেই চোখে পড়লো। আশিয়ান ঠোঁট এলিয়ে হেসে উদিতার গালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল, তার মানে আমার বউটা আর আমার উপর অভিমান করেনি, তাই না বউ? আমি জানি তো আমার জানো আমার উপর কখনো রাগ করে থাকতেই পারে না। উদিতা মুখ ঝামটা মেরে ছাঝালো কণ্ঠে বলে ওঠে, আমার মোটেই রাগ ভাঙেনি, আমি এখনো রেগে আছি আপনার উপর। এত ইজিলি ক্ষমা করার প্রশ্নই ওঠে না, লুচ্চা লোক একটা। আশিয়ান নির্বিকারভাবে বলল, আচ্ছা ঠিক আছে, আগে বাসায় যেয়ে নিই। লুচ্চামি কত প্রকার ও কি কি তা হারে হারে টের পাইয়ে দেবে। উদিতা আশিয়ানের কথা শুনে ফাঁকা ঢোক গেলে। ততক্ষণে বাসায় পৌঁছে গেছে দুজন। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে সোজা নিজের রুমে চলে এলো। উদিতাকে বিছানার ওপর শুইয়ে গিয়ে দরজা লক করে এলো সে। নিজের গেঞ্জি খুলতে খুলতে বলল, কি যেন বলছিলে? আমি লুচ্চা তাই না? ঠিক আছে, এখন দেখবা আসিয়ান চাইলে ঠিক কতটা লুচ্চামি করতে পারে। উদিতা শোয়া থেকে উঠে বসে পেছাতে লাগলো। আশিয়ান উদিতার পায়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন, বাড়াবাড়ি করবেন না বলে দিচ্ছি, দূরে যান। আপনার জন্য আমি আবার গোসল করতে পারবো না। জাস্ট চিল ডিয়ার, বিকেলে দুজন সুইমিং পুলে একসাথে গোসল করবো। হানিমুনে এসেছি কিসের জন্য যদি তোমাকে কাছে না পাই? আপনি আসলে একটা লুচ্চা, ছাড়ুন আবার পা। হ্যাঁ, আমি লুচ্চা, তবে সেটা একান্তই আমার বউয়ের জন্য। আসো বউ, কাছে আসো। আশিয়ান উদিতার পরনে থেকে নিজের নেকাব খুলে নিল। উদিতা লাফালাফি করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আশিয়ানের শক্তির কাছে তা তুচ্ছ।
একটা সময় হার মেনে ধরা দিল সে আশিয়ানকে। আশিয়ান উদিতার পরনে থেকে বোরখাটা খুলে নিয়ে তার দুহাতের ভাঁজে নিচের দুহাত ঢুকিয়ে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতার শরীর জুড়ে এক অদ্ভুত ধরনের শিহরণ বয়ে গেল। দুজনে তলিয়ে গেল অফুরন্ত ভালোবাসার অথৈ সমুদ্রে। বিকেল হয়ে গেছে, তবে আকাশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আজ আর কোথাও যাওয়ার প্ল্যান নেই তাদের। আশিয়ান উদিতার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উদিতা আশিয়ানকে এক হাত দিয়ে আঁকলে রেখে মাথার উপর ঝাড়বাতির দিকে তাকিয়ে আছে। আশিয়ানের গরম নিঃশ্বাস উদিতার গলায় আগুনের হুলকার মতো গিয়ে লাগছে। একটা সময় আশিয়ানের ঘুম ভাঙল। উদিতা টিপ্পনি কেটে জিজ্ঞেস করলো, অবশেষে মহারাজের ঘুম ভাঙল। আশিয়ান মুখ খুলে উদিতার তুলতুলে নরম গালে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, আজকের দিনটা অনেক স্পেশাল কেটেছে। থ্যাংক ইউ সোনা বউ। উদিতা বিড়বিড় করে বলল, লুচ্চামি লোকটার শিরায় শিরায় বহমান। উদিতা আস্তে করে বললেও আশিয়ান শুনে ফেলল তা। মুচকে হেসে গালে ছোট ছোট চুমু দিয়ে বলল, অনলি ফর ইউ বেবি। উদিতা এবার মুখ ভার করে বলল, আপনি আছেন আপনার ধান্দায়, এদিকে খিদেই আমার পেট জ্বলে গেল। সেই সকালে হালকা নাস্তা করেছিলাম, আর সারাদিনে পেটে কিচ্ছুটি পড়েনি। এই আপনার ভালোবাসা বুঝি রোম্যান্স দিয়ে পেট ভরবে নাকি? আশিয়ান উদিতার কথা শুনে শোয়া থেকে উঠে বসল। উদিতাকে বলল, একটু ওয়েট করো, আমি কিচেন থেকে খাবার নিয়ে আসি। কেন, বাসায় আর কেউ নেই? সিকিউরিটি গার্ড ছাড়া বাকিদের ছুটি দিয়ে দিয়েছি, দুজনে একান্ত সময় কাটাবো বলে। উদিতা মুখ বাঁকালো আশিয়ানের কথা শুনে। আশিয়ান শর্ট ট্রাউজার পরিহিত অবস্থায় ওদম গায়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। উদিতার পরনে আশিয়ানের টি শার্ট আর নিচের প্লাজো। মিনিট পাঁচেক পর আশিয়ান বিশাল একটা ট্রেতে করে খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। উদিতা শোয়া থেকে উঠে বসেছে। আশিয়ান বিছানার পাশে টেবিলের উপর ট্রেটা রাখলো। উদিতা গো ধরে বলল, আমি নিজের হাতে খেতে পারবো না, খাইয়ে দিতে হবে। আশিয়ান বেচারা কি আর করবে, বউয়ের আবদার তো রাখতেই হবে। হাত ধুয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে লোকমা বানিয়ে উদিতাকে খাওয়াতে লাগলো সে। উদিতা গপ গপ করে খেয়ে যাচ্ছে। উদিতাকে খাইয়ে আশিয়ান নিজেও খেয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে এঁটো থালা বাসন সব রেখে ফিরে এলো নিচের রুমে। উদিতা বিছানায় বসে আশিয়ানের ফোন চেক করছে। আশিয়ান উদিতাকে নিজের কোলে নিয়ে বলল, আসো দুজন গোসল করে আসি সুইমিং পুল থেকে। উদিতা ফোন রেখে বলল, না আমি যাব না, আমি সাঁতার কাটতে জানি না, পরে পানিতে ডুবে মরে যাই। আশিয়ান উদিতার কথা শুনে হাসতে হাসতে বলল, বোকা মাইয়া, আমি আছি কিসের জন্য তাহলে? আমি সাঁতার কাটা শেখাবো তোমায়, আর ভয় নেই, তুমি ডুববে না, আমি আছি তো তোমার সাথে। উদিতা মানা করেছিল, কিন্তু আশিয়ান শুনল না। জোর করে বাসার ছাদের সুইমিং পুলে নিয়ে এলো তাকে। উদিতাকে কোলে নিয়ে সুইমিং পুলে নামলো আশিয়ান। উদিতা আশিয়ানের গলা দুহাত দিয়ে জড়িয়ে ধরে কোলে উঠে বসে আছে। ভয়ে পানিতে নামতে চাচ্ছে না। আশিয়ান উদিতার ভয় কাটানোর জন্য বলল, সুইমিং পুলকে এত ভয় পাওয়ার কিছু নেই উদিতা, বললাম তো তুমি ডুববে না, আমি আছি তো, দেখো তোমার অনেক ভালো লাগবে। না, আমি সুইমিং পুলে গোসল করব না, আমাকে মাটিতে ছেড়ে দিন, আমার ভয় করছে ভীষণ। আশিয়ান কোনো কথা না বলে উদিতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট আলতোভাবে লাগিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিল। উদিতা শক্ত করে আশিয়ানকে ধরে আছে। আশিয়ান লিপ কিস করার অবস্থায় উদিতাকে নিয়ে পানিতে ডুব দিল। উদিতা ভয়ে শেষ। চোখ বন্ধ করে আশিয়ানের ঠোঁট কামড়ে ধরে সে। যদি আশিয়ান ছেড়ে দেয় তাহলে তো দম বন্ধ হয়ে যাবে তার। প্রায় 1 মিনিট পর পানির ওপরে ভেসে ওঠে দুজনের মাথা। আশিয়ান উদিতার ঠোঁট ছেড়ে দিয়েছে। উদিতা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে লাগলো। আশিয়ানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সে। আশিয়ান উদিতার ভেজা চুলে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলে, স্বাভাবিক হও শোনা, আমার সাথে আরো অনেকবার সাঁতার কাটতে হবে তোমায়, তাই এখন থেকে অভ্যেস করে নাও।
আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ সাঁতার কাটল। সাঁতার কাটার সময় রোমান্সও চলল সমান তালে। অতপর গোসল শেষে দুজন দুটো বাথটব পরে রুমে চলে এলো। আশিয়ান যত্ন সহকারে উদিতার চুল মুছে দিল। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিয়ে উদিতার হাতে কাপড় ধরিয়ে দিল পরে আসার জন্য। উদিতা ওয়াশরুম থেকে কাপড় পরে এলো। আশিয়ান দুমগ কফি বানিয়ে নিয়ে এসেছে রুমে। উদিতার হাতে একটা মগ ধরিয়ে দিয়ে নিজে একটা মগে চুমুক বসালো। দুজনেই বারান্দার দোলনায় এসে বসেছে। উদিতা বাহিরের দিকে তাকিয়ে আশিয়ানের কাঁধে মাথা রেখে কফি খাচ্ছে। আশিয়ান এক হাত দিয়ে উদিতার কোমর ধরে বসে আছে। এরকম সন্ধ্যাতে রোমান্টিক ও ঠান্ডা পরিবেশে দুজন মিলে বারান্দায় বসে ধোয়া ওঠা গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা হয় যদি ভালোবাসার মানুষের সাথে, তাহলে তো কথাই নেই। উদিতা কফি খেতে খেতে হঠাৎ করে আশিয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা শুনুন, চলুন না এখন কোথাও ঘুরতে যাই। আশিয়ান এক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আমি তো সিলেটের কিছুই চিনি না, আপনিই বলেন কোথায় যাওয়া যায়। আশিয়ান একটু ভেবে বলল, সেলফি ব্রিজ যাওয়া যায়। যাবে ওখানে? ব্রিজে দাঁড়িয়ে সুরমা নদী দেখে দেখে ফুচকা চটপটি খেতে খুব ভালো লাগবে। উদিতা উৎসুক হয়ে বলে ওঠে, তাহলে চলুন না যাই, এভাবে একা বাসায় বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি কফি খাওয়া শেষ করে রেডি হয়ে নাও। আর হ্যাঁ, ভারী কিছু পরবা, নয়তো ঠান্ডা লেগে যাবে তোমার। জি আচ্ছা। আশিয়ান ফোন দিয়ে কাকে জানি বলল গাড়ি পাঠিয়ে দিতে, কারণ এখান থেকে এখন এই সময় রিক্সা নাও পাওয়া যেতে পারে। তাই গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলল ম্যানেজারকে। আশিয়ানের কথা মতো উদিতা একটা আবায়া পরে নিল, সাথে বড় হিজাব ও নেকাব। আশিয়ান একটা গাঢ় নীল শার্ট পরেছে, সাথে কালো ব্লেজার ও কালো জিন্স প্যান্ট। তাকে অনেক জোশ লাগছে দেখতে, বরাবরের মতো। উদিতার চোখজোড়া ছাড়া আর কিছু দেখার কোনো কুদরত নেই। বাসার দরজা জানালা লাগিয়ে সবকিছু চেক করে তারপর সদর দরজা তালা মেরে দুজন বাসার বাইরে এসে দাঁড়ালো। অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে ম্যানেজার ততক্ষণে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। আশিয়ান আর উদিতা পিছনে বসে আছে। আশিয়ান আর উদিতা দুজনেই খুব ক্লোজ হয়ে বসেছে। আশিয়ান মাঝে মধ্যে দুষ্টুমি করছে উদিতার সাথে। উদিতা বেচারি আর কি করবে, আশিয়ানের রোমান্টিক অত্যাচার সহ্য করছে বসে বসে। প্রায় আধা ঘন্টা পর সেলফি ব্রিজে পৌঁছে গেল ওরা। আশিয়ান উদিতাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। সারা ব্রিজ জুড়ে মানুষজন গিজগিজ করছে, বেশিরভাগই কাপল। ব্রিজের আশপাশ কৌতূহলী দৃষ্টিতে লক্ষ্য করছে উদিতা। ড্রাইভার গাড়ি এক জায়গায় পার্ক করে গাড়িতে বসে আরাম করছে। আশিয়ান উদিতার হাত জড়িয়ে ধরে ধীরে ধীরে হাঁটছে। উদিতার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। রাতের আধারে বিভিন্ন রঙা লাইটের আলোয় ও নিয়ন বাতির আলোয় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। দুজনে ব্রিজের রেলিংয়ের পাশ ঘেঁষে হাঁটছে। উদিতা নদীর দিকে তাকিয়ে আছে। মানুষজন উড়াধুরা ফুচকা চটপটি আচার চাটনি বাদাম মটর ভাজা এসব কিনে খাচ্ছে। উদিতার এসবে ধ্যান নেই, সে তার প্রিয় মানুষের হাতটি ধরে পরিবেশটা উপভোগ করছে। আশিয়ান উদিতাকে জিজ্ঞেস করলো, সোনা, ভালো লাগছে তোমার এখানে এসে? উদিতা উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, খুব ভালো লাগছে, ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আশিয়ান মৃদু হাসলো উদিতার কথা শুনে। মেয়েটা এটুকুতেই কত খুশি হয়ে যায়। আর ইলিয়ানাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হলে আগে শপিং করে দিতে হতো। আগের কথা মনে পড়ায় আশিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মনোযোগ দেয় উদিতার দিকে। মেয়েটা কৌতূহলী দৃষ্টিতে সবকিছু দেখছে। আশিয়ান উদিতাকে নিয়ে একটা ফুচকার স্টলের সামনে এসে দাঁড়ালো। উদিতা আশিয়ানের দিকে তাকাতেই আশিয়ান জিজ্ঞেস করলো, কি খাবে বলো? ফুচকা আর চটপটি কোনটা? ফুচকা নিয়ে আসুন, আমারটাতে ঝাল অল্প দিতে বলবেন। ওকে। আশিয়ান উদিতার হাত ধরেই ফুচকার স্টলের আরও কাছে গিয়ে ফুচকাওয়ালাকে ফুচকার অর্ডার দিল। পাশ থেকে একটা মেয়ের কথা কানে এলো দুজনের। মেয়েটা তার অন্যান্য বন্ধুদেরকে বলছে, এই দেখ দেখ, মেয়েটা এত পর্দাশীল অথচ বয়ফ্রেন্ডের সাথে এখানে ফুচকা খেতে এসেছে।
তাহলে এই পর্দার কি কোনো প্রয়োজন ছিল বলতো? যত সব ঢং এখনকার মেয়েদের। একথা শুনে আশিয়ানের মেজাজ চড়ে গেল যেন। না জেনে কেন উল্টো পাল্টা কমেন্ট করবে। উদিতা আশিয়ানের হাত শক্ত করে ধরে রাখলো। হুদাই সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। ওদের কথাতে তো আর সত্যটা পাল্টে যাবে না। তারপরও আশিয়ান উদিতার হাত ধরে মেয়েটার সামনে গিয়ে বলল, এক্সকিউজ মি, উই আর নট বিএফজিএফ, উই আর হাজব্যান্ড ওয়াইফ। না জেনে শুনে কখনো কাউকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। সে আমার স্ত্রী হয়, আর আমরা আপনাদের মতো হারাম কাজেও লিপ্ত নই। সো প্লিজ সবাইকে নিজের পাল্লায় মাপতে যাবেন না। আর আমার বউয়ের পর্দা নিয়েও আপনার ভাবতে হবে না। অ্যাটলিস্ট সে আপনার থেকে 1000 গুণে ভালো আছে। মেয়েটা লজ্জা পেয়ে গেল আশিয়ানের কথা শুনে। পাল্টা কিছু বলতে পারল না। মেয়েটার এক ছেলে ফ্রেন্ড আশিয়ানের নিকট ক্ষমা চাইল ওই মেয়েটার হয়ে। আশিয়ান আর কিছু না বলে উদিতাকে নিয়ে একটা বেঞ্চে উল্টো হয়ে বসলো, নদীর দিকে মুখ করে। পিচ্ছি একটা ছেলে 2 প্লেট ফুচকা এনে দিল। একটাতে বেশি ঝাল আছে, অন্যটিতে অল্প ঝাল দেওয়া। আশিয়ান উদিতার হাতে একটা প্লেট ধরিয়ে দিল। উদিতা নেকাপ ওপরে তুলে একটা ফুচকা মুখে পুরে দিল। আশিয়ানও খাচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে ফুচকা খাচ্ছে। উদিতার মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না সুন্দর হতো। প্রিয় মানুষের সাথে ঘোরাঘুরি করারও এরকম সন্ধ্যায় একজন আরেকজনের সঙ্গে ব্রিজের উপর বেঞ্চে বসে ফুচকা খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। উদিতার মুখ থেকে মুচকি হাসি সরছেই না। আশিয়ান খেয়াল করে সেটা। তারপর সবার আড়ালে উদিতার কপালের কোণে একটা চুমু খায় সন্তর্পণে। উদিতার ঠোঁটের হাসি আরও প্রশস্ত হয়। ফুচকা খাওয়া শেষে উদিতার জন্য চটপটি অর্ডার করে আশিয়ান। চটপটির বাটি নিয়ে যাওয়ার পর উদিতা আশিয়ানকেও খাইয়ে দেয়, সাথে নিজেও তৃপ্তি নিয়ে খায়। এসব খাওয়া শেষে আশিয়ান বিল মিটিয়ে উদিতাকে নিয়ে আবারও হাঁটতে লাগে। দমকা হাওয়ায় উদিতার পরনের বোরখার কোণ ফরফর করে উঠছে। আশিয়ান উদিতাকে বাদাম ভাজা, মটর ভাজা, তেঁতুল আচার আরও টুকটাক কিছু খাবার কিনে দিল। এসব পেয়েই উদিতা অনেক খুশি। আশিয়ান তো পারলে তার বউকে সারা স্টলই কিনে দিয়ে নেয়। তার বউয়ের খুশিটা যে সে খুব উপভোগ করছে। উদিতার হাসি মাখা মুখটা কল্পনায় এঁকে নিল আশিয়ান। সেলফি ব্রিজে 2 ঘন্টার মতো কাটিয়ে আশিয়ান উদিতাকে নিয়ে গাড়িতে উঠল। আশিয়ান জিজ্ঞেস করলো, আর কোথাও যাবা ঘুরতে উদিতা? আশিয়ানের কথা উদিতার কান অবধি পৌঁছয়নি। সে এক মনে একটি মণিপুরি কাপড়ের শোরুম দেখতে পেয়ে বলল, ওই ড্রেসটা আর শাড়িটা অনেক সুন্দর না? আশিয়ান বুঝলো তার বউয়ের মণিপুরি কাপড়গুলো অনেক পছন্দ হয়েছে। আশিয়ান ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামাতেই আশিয়ান উদিতাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। উদিতা বুঝতে পারল না আশিয়ান কেন গাড়ি থামাতে বলল, তবে আশিয়ানকে জিজ্ঞেস করলো না এ ব্যাপারে কিছু। আশিয়ান উদিতাকে নিয়ে সেই কাপড়ের শোরুমটাতে এসে প্রবেশ করলো, থাই গ্লাস ঠেলে। উদিতা এবার বুঝতে পেরেছে যে আশিয়ান কেন এখানে এসেছে। উদিতা আশিয়ানকে বলল, আরে আমি এমনি বলেছি, আপনি দেখি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। চলুন বাসায় যাই, এসব কিনতে হবে না। আশিয়ান উদিতার গালে এক হাত রেখে বলল, কোনো কিছু পছন্দ হলেই ঝটপট আমাকে বলে ফেলবা। লুকাও কেন তুমি? জানো এরকম শোরুম আমি এই মুহূর্তে চাইলে কয়টা কিনতে পারি। তুমি আমার ক্ষমতা সম্পন্ন অবহিত উদিতা। আল্লাহ তোমার স্বামীকে 2 হাত ভরে খরচ করার মতো তৌফিক দিয়েছেন। এই সামান্য কিছু জিনিস কিনতে আমার তেমন কোনো খরচ করতে হবে না। এবার বলো তোমার কোনটা পছন্দ, যেটা ভালো লাগে সেটাই নাও। ওকে? উদিতা আশিয়ানের কথা শুনে মাথা নেড়ে সাই জানালো। উদিতার একটা শাড়ি অনেক পছন্দ হয়েছে, সেই শাড়িটাই নিল। সাথে একটা মণিপুরীরা যেরকম পোশাক পরে সেরকম পোশাক। দুইটাই ভীষণ সুন্দর দেখতে। দোকানের মালিক আশিয়ানকে চিনতে পেরেছে। লোকটা তো আশিয়ানকে পারলে এমনিতেই সব উজাড় করে দিয়ে দেয়। আশিয়ান এনার জন্য এক সেট পোশাক ও শাড়ি কিনে নিল। বাকিদের জন্যেও শাড়ি কিনলো। উদিতাকে একটা কারুকাজ করা হাত পাকা কিনে দিল আশিয়ান। এনার জন্যেও নিল। বাচ্চাদের জন্যেও মণিপুরি পোশাক কিনল, তাদের মায়ের পোশাকের সাথে মিল রেখে। কেনাকাটা শেষ, বিল পে করে শপিং ব্যাগ হাতে নিয়ে দোকানের থেকে বিদায় নিয়ে উদিতার হাত ধরে বেরিয়ে এলো আশিয়ান। লোকটা তার শোরুমে আবার যাওয়ার জন্য নিয়ন্ত্রণ জানালো।
লোকটা বেশ আন্তরিক, কথাবার্তাতেই বোঝা যায়। আশিয়ান একটা খাবারের দোকান থেকে উদিতাকে চকোলেট, চিপস, কেক, জুস এসব অনেকগুলো কিনে দিল। আশিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে চাইলে উদিতা মানা করে বলল সে নিজে রান্না করবে। তাই আশিয়ান আর নাকচ করল না, কারণ সেও উদিতার হাতের রান্না খেতে চায়। দুজন বাসায় ফিরে এলো। ড্রাইভার গাড়ি রেখে আশিয়ানের হাতে চাবি ধরিয়ে দিয়ে চলে গেল। উদিতার রুমে গিয়ে বোরখা খুলে বিছানায় বসে রেস্ট করতে লাগলো। বসে বসে চিপস খাচ্ছে সে। আশিয়ান তার পরনের সবকিছু খুলে শুধু একটা শর্ট ট্রাউজার পরে নিল, কারণ তার গরম লাগছে অনেক। বাসায় ওরা দুজন ছাড়া আর কেউ নেই। আশিয়ান তো পদে পদে দুষ্টুমি করছে উদিতার সাথে। উদিতা মনে মনে ভাবছে পরিবার ছাড়া থাকাটা মহা যন্ত্রণা। একা একা উদিতার কিছুই ভালো লাগে না। আর আশিয়ান তো আস্ত একটা ফাজিলের হাড্ডি। উদিতা রেস্ট নিয়ে রান্নাঘরে চলে গেল রান্না করতে। উদিতার সাথে আশিয়ানও এসেছে। স্পিকার বক্সে রোমান্টিক গান বাজছে। রান্নাঘরে প্রয়োজনীয় সবকিছুই রাখা আছে। ফ্রিজে তাজা মাছ মাংস সব এনে রাখা হয়েছে। আশিয়ান আসছে দেখে উদিতা কাটা মাছ মাংসগুলো সব ভালো করে ধুয়ে নিল। আশিয়ান রান্নাঘরের বড় একটা তাকের ওপর বসে আপেল খেয়ে খেয়ে উদিতাকে দেখছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রাতের খাবারে কি খেতে চান? কি বানাবো বলুন তো? আশিয়ান একটু ভেবে নিয়ে বলল, আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করো, সাথে চিংড়ি মাছ আর আলু বেগুন লাউ শাক দিয়ে পাতলা ঝোল করো, শুটকির তরকারি রান্না করো। এটা সিলেটের ঐতিহ্যবাহী একটা তরকারি, আমি খেয়েছি বহুবার, টেস্ট কিন্তু সেই। আচ্ছা, তাহলে মুরগি কি করব? মুরগির দো পেঁয়াজা বানিয়ে রেখে দাও, সকালে খাওয়া যাবে। ওকে। আশিয়ান আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আমি হেল্প করি? একা হাতে এত কিছু কিভাবে করবে? কারো হেল্প তো লাগবেই, তাই না? উদিতা শান্ত দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, জি না, কারোর হেল্প লাগে না আমার। আর সব থেকে বড় হেল্প হবে যদি আপনি এখানে চুপচাপ কোনো দুষ্টুমি না করে বসে থাকেন তো। আশিয়ান মুখ গোমরা করে বলল, এই জন্যই কারো ভালো করার কথা বলতে নি। করো তুমি তোমার কাজ। উদিতা বাঁকা হেসে কাজে মনোনিবেশ করলো। আশিয়ান উদিতার কাজকর্ম দেখে যাচ্ছে আপন মনে। উদিতা সব জোগাড় করে কুটা মাছ শেষে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিল। আশিয়ানের কাছে উদিতাকে দেখতে অতিরিক্ত অ্যাট্রাকটিভ লাগছে। উদিতার পরনে হাফ হাতার একটি বেবি পিঙ্ক কালারের গেঞ্জি ও কালো প্লাজো, গায়ে ওড়না নেই। চুলগুলো পেঁচিয়ে চূড়ো করে খোপা বেঁধে তাতে চুলের কাঠি গেড়ে দিয়েছে উদিতা। ফর্সা বিউটি বোনস ওয়ালা গলায় ও ঘাড়ে ঘাম মুক্তোর মতো চিকচিক করছে। নাক আর কপালের কোণেও ঘাম জমেছে। বেবি হেয়ারগুলো ঘাড়ে ও কপালে ঘামের সাথে লেপ্টে আছে। দক্ষ হাতে রান্না সামলাচ্ছে সে। আশিয়ান তো উদিতার লুকে ফিদা। উফ, এত আকর্ষণীয় লাগছে কেন তাকে? আশিয়ান তো মনে হচ্ছে এখনই পাগল হয়ে যাবে। উদিতা এক মনে পাতিলে মশলা দিয়ে কাঠি দ্বারা নাড়াচাড়া করছে। সে বুঝতেও পারছে না যে আশিয়ান তার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিয়ান এবার তাক থেকে নেমে উদিতাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে নাক লাগালো। উদিতার শরীর থেকে একটা মিষ্টি ও নোনতা স্মেল আশিয়ানের নাকে গিয়ে ধাক্কা লাগে। উদিতা কেঁপে উঠে আশিয়ানের এমন স্পর্শ পেয়ে। স্পিকার বক্সে হৃদয় খানের গান বাজছে। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে। কি করে তোমায় বোঝাবো ভালো আর লাগে না, এত কেন মায়া? যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা। আশিয়ান উদিতার ঘাড়ে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে ফেলছে। উদিতা রান্নায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। আশিয়ানের এক হাত উদিতার পেটের উপর বিচরণ করছে। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, রান্নাটা শেষ করে নি, নয়তো খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আশিয়ান উদিতার ঘাড়ে হাত রেখে নিচের দিকে ঘুরিয়ে তার ঠোঁটে লম্বা একটা চুমু খেয়ে ছেড়ে দিল। তারপর দ্রুত ড্রয়িং রুমে চলে এলো সে। নয়তো ওখানে থাকলে আর উদিতাকে কাজ করতে দেবে না, নিজেকেও কন্ট্রোল করতে পারবে না। আশিয়ান চলে যাওয়ায় উদিতা হাঁপ ছেড়ে বাঁচল। রান্নায় পুরোপুরি মনোযোগ দিল সে এবার। রাতের রান্না শেষ করতে রাত 10টা বেজে গেছে প্রায়।
দুজন মিলে একসাথে খুনসুটি করে রাতের খাবার সেরে নিয়ে সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে এলো। উদিতা তার প্রাত্যহিক কাজকর্ম শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ল। আশিয়ান এতক্ষণ বারান্দায় ছিল। রুমে এসে দেখে উদিতা বিছানায় শুয়ে। আশিয়ান দুষ্টু হাসি দিয়ে বারান্দা ও রুমের দরজা লাগিয়ে বাতি নিভিয়ে ডিম লাইট জ্বেলে দিয়ে উদিতার পাশে এসে শুয়ে পড়ল। আশিয়ান উদিতার পেটে হাত রেখে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা চুপচাপ অনুভব করছে আশিয়ানের আদরগুলো। অন্যান্য দিনের মতো আজ রাতটাও ছিল ভালোবাসায় ভরপুর। দুজনে হারিয়ে গিয়েছে দুজনের মাঝে। পরদিন সকালে উঠে খাবার খেয়ে রেডি হয়ে দুজন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিল। বিছানাকান্দি গিয়ে দুজন প্রচুর ঘোরাঘুরি করলো। পানিতে হাত ডুবিয়ে ফটো তুলল দুজনে। উদিতা তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে পুরো বোবা বনে গেছিল। প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা খুঁজে পায়নি সে। দুপুরের দিকে একটা রেস্টুরেন্টে উঠে লাঞ্চ সেরে নিল ওরা দুজন। বিছানাকান্দি থেকে এবার সাদা পাথর বেড়াতে গেল ওরা। সাদা পাথরে একটু কেয়ারফুল থাকতে হয়েছে। আশিয়ান তো উদিতার হাতই ছাড়েনি এক মুহূর্তের জন্য। সারা দিন দুজন প্রচুর ঘোরাঘুরি করে অনেক ছবি তুলে ক্ষান্ত দিয়ে এবারের মতো পানসি রেস্টুরেন্টে উঠে রাতের ডিনার সেরে নিল। তারপর ক্লান্ত দেহে ফিরে এলো বাসায়। এসেই গোসল করে দুজন বেদম ঘুমে তলিয়ে গেল। এর পরদিন দুজন রাতারকুল গেল বেড়াতে। দুজন নৌকোতে চড়ল, শাপলা বিলে গিয়ে ফটো তুলল। রাতারকুল থেকে ওরা দুজন গেল শ্রীমঙ্গল চা বাগানে। সেখানেও প্রচুর ঘোরাঘুরি করলো ওরা। 7 রঙা চা খেলো উদিতা আর আশিয়ান। দুজন বাসার জন্য চা পাতা নিল অনেকগুলো প্যাকেট। সারাদিন এভাবেই ঘোরাঘুরি করে কেটে গেল। দিনটা যেন ফুরুত করে উড়ে গেছে। একটা 5 স্টার রেস্টুরেন্টে উঠে রাতের খাওয়া সেরে নিল তারা। রাতে বাসায় না গিয়ে উপশহরের রোজ ভিউ হোটেলে উঠল ওরা দুজন। হানিমুনের জন্য একটা রুম বুক করলো আশিয়ান। রুমে ঢুকে উদিতা অবাক। সারা বিছানা ফুল দিয়ে সাজানো। সাদা বেডের ওপর লাল গোলাপ ফুল দিয়ে লেখা হ্যাপি হানিমুন। হোটেলটা উদিতার অনেক ভালো লেগেছে। ভীষণ সুন্দর হোটেলের সব কিছু। আশিয়ান উদিতাকে দুষ্টু হেসে বলল, আজ আমাদের বাসর রাত, বুঝলে জানো? আমাদের বিয়ের প্রথম রাতগুলো কেমন জানি পানসে কেটেছিল। তবে আজ এই সুযোগটা আমি মোটেও ছাড়তে চাই না। আজ আমাদের প্রকৃত বাসর রাত হবে, শোনা। উদিতা লজ্জায় মুখ ঢেকে পড়ল। আপনি আসলে একটা অভদ্র। আশিয়ান মুচকি হেসে সালমান মুক্তাদিরের গানটা গেয়ে উঠল। উদিতা লজ্জায় শেষ। আশিয়ানের এমন দুষ্টুমি তাকে বরাবরই লজ্জায় ফেলে দেয়। উদিতাকে কোলে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে আশিয়ান। উদিতা নতুন বউয়ের মতো লাজে রাঙা হয়ে বসে আছে। আশিয়ান আবারও বলে ওঠে, আজ সব লজ্জা ভেঙে দেয় আমার বউটার। উদিতা আশিয়ানের মুখের ওপর হাত চেপে ধরে যাতে আশিয়ান আর কোনো কথা না বলতে পারে। আশিয়ান খিলখিল করে হেসে উদিতার গালে ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। উদিতা চোখ বন্ধ করে ফেলেছে ততক্ষণে। দুজন দুজনের প্রেমে হাঁপুটুপু খেতে লাগলো। তলিয়ে গেল ভালোবাসার গহীনে। সকালে ঘুম থেকে উঠে দুজন গোসল করে সকালের নাস্তা করে নিল। তারপর আবারও দুজন ঘুরতে চলে গেল। আজকে শাহজালাল ইউনিভার্সিটি দেখতে যাবে ওরা। ভার্সিটিতে গিয়ে ঘোরাঘুরি করে এলো ওরা। আশিয়ানের মুখে মাস্ক লাগানো থাকায় তাকে কেউ চিনতে পারে না, নয়তো পিলপিল করে মানুষ আসতো সেলফি নেওয়ার জন্য। ভার্সিটি থেকে দুজন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে গিয়ে ঘুরল। তারপর গেল ড্রিমল্যান্ড পার্কে। ড্রিমল্যান্ড পার্ক থেকে এয়ারপোর্টের খালি জায়গায় গিয়ে ঘোরাঘুরি করলো দুজন মনের আনন্দে। আশিয়ান উদিতাকে নিয়ে একটা মাজারেও যায়নি। তার কারণ সে মহিলা কাউকে নিয়ে মাজারে যেতে পছন্দ করে না। উদিতাও একটুও জোর করেনি এই নিয়ে। সে এমনিতেই অনেক খুশি। আশিয়ান উদিতাকে নিয়ে সিলেটের প্রায় অর্ধেক জায়গায় ঘুরে দেখে নিয়েছে। যদিও আশিয়ান এর আগে সিলেটে বহুবার এসেছিল। বন্ধুদের সাথে ট্যুরেও এসেছিল ঘুরতে। ঘোরাঘুরি করতে করতে কিভাবে যে 1 সপ্তাহ হয়ে গেছে বুঝতেই পারেনি কেউ। আরও 3 দিন থাকার ইচ্ছে ছিল আশিয়ানের উদিতাকে নিয়ে, কিন্তু হুট করে মিস্টার মোর্শেদ ফোন করে বললেন যে তার মায়ের শরীর খারাপ, ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই খবর শুনে আশিয়ান পাগল প্রায়। তার মা তার কলিজা।
ওনার কিছু হলে আশিয়ান পুরোই পাগল হয়ে যায়। উদিতাকে নিয়ে তৎক্ষণাৎ তৈরি হয়ে গেছে সে। ম্যানেজার বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটে দিলেন দুটো তাদের জন্য। ট্রেন বা বাস দিয়ে যাওয়ার একটুও ইচ্ছে নেই আশিয়ানের। সে যত জলদি পারে তার মায়ের কাছে পৌঁছতে চায়। আশিয়ানের টেনশন দেখে উদিতাও ভিতরে ভিতরে টেনশনে আছে। মনটা খালি কু গাইছে তার। মিস্টার মোর্শেদ তো বিস্তারিত কিছুই বলেননি তাদের, শুধু বলেছেন মিসেস ইয়াসমিনের শরীর খুব খারাপ, যত জলদি পারো বাসায় চলে আসো। এর বেশি তিনি একটা কথাই বলেননি। Marked a location. Marked a location. Marked a location. Marked a location. Reloading! Cover me! Marked a location. Cover me! Watch out!